বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে। কেন? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস খুবই পুরনো পরিচিত পথে গেছেন। ভয় তৈরি করে একটা ভীতি আছে, সেই ভীতিটাকে সামনে রেখে তিনি তার অবস্থানকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন এবং নিজের দায়-দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছিল, ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই পুরো পরিস্থিতি এখন রিভার্স হয়ে গিয়েছে, যেটিকে আমরা নাটক বলেছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি থেকে বুঝেই গেছেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সংশ্লিষ্ট সকল খবরগুলো নিয়ে। আশা রাখবো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ছোটখাটো একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে। কেন এই কথাটা বললাম? যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য শুনে থাকেন অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি, এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্টত সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে, আবার সেনাপ্রধানের বার্তা থেকেও সরকারের সাথে একটা ইস্যু আসলে আমরা ফিল করছি, যেটা সাংঘর্ষিক ইস্যু মনে হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে 5ই আগস্ট পরবর্তী সময় ভারতের রয়্যাল এজেন্ট, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ বিএনপি জেনারেল ওয়াকার ভারত, তারা একটা টিম হিসাবে নানানভাবে তাদের সম্পর্কে ফেসবুকে অফলাইনে অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে। বিশেষ করে পিনাকিদা, ইলিয়াস, তারপর হচ্ছে যে কনক সার্ভার, তারা তাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন, এইটার একটা প্রভাব কিন্তু আসলে দেশের জনগণের মধ্যে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে পড়ছে কিনা সেটা জানি না, বাট একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এই পদটা আসলে বাংলাদেশে ছিল না, তো এটা সম্প্রতি তৈরি করা হয়েছে এবং যিনি এই পদটাতে আছেন তিনি সেনা প্রধানকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আসলে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করেন। আবার নির্বাচন ইস্যু থেকে মানবিক করিডোর ইস্যু, বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের যে বক্তব্য সেটা সরকারের সাথে সাংঘর্ষিক, কারণ সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে না, এটা তো একদম পরিষ্কার। যেখানে বলা হচ্ছে যে জুনের একদিন পরে তিনি থাকবেন না, তার মানে নির্বাচনটা জুনের দিকে যাবে। বাট সেনাপ্রধান যখন বলছেন যে 26শে জানুয়ারি 2026 জানুয়ারি রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা যাবে, পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, মানবিক করিডোর ইস্যুতে, যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড। আমি জানি না সেনাবাহিনীর আইন কানুন ভালো করে যে সেখানে আসলে এই ধরনের কথা বলার এখতিয়ার আছে কিনা, তবে এতটুকু জায়গা আবার আমি বুঝি, ধরেন যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনারা। সো সেনা পরিবারের প্রধান হিসাবে তিনি তার জায়গা থেকে এই ধরনের কথা বলার হয়তো অধিকার থাকতেও পারে। রাজনৈতিকভাবে আসলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি জানি না, কারণ আমাদের রাজনৈতিক নেতারা তো যুদ্ধে চলাবেন না, তারা যাবেন না, তারা দেশ ছেড়ে পালাবেন, অথবা খুব ফুললি সিকিউরড হিসেবে তারা থাকবেন, সীমান্ত লড়াই করবে আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজিবিকে লড়তে হবে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তোবা মন্তব্য করতেও পারে, একটা পয়েন্ট অফ ভিউতে এরকমও মনে হচ্ছে। আবার নির্বাচন একটা জাতীয় দাবি। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী রাজনৈতিকভাবে যারা ক্ষমতার দিকে ধাবিত হতে যাচ্ছেন, বিএনপি, তাদের প্রধান থেকে শুরু করে দলটির একদম একদম রুট লেভেলের যারা নেতাকর্মীরা আছেন তারাও নির্বাচন দাবি করছেন। সো সেনাপ্রধানের এই দাবিগুলো কেউ কেউ বলছেন যেগুলো গণদাবি, বা সরকারের পয়েন্ট অফ ভিউতে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেটা বলা হচ্ছে যে এখতিয়ার বহির্ভূত বিবৃতি প্রদান, এই কথাটা বেসিক্যালি ঘুরিয়ে পেঁচিয়ে হোক এটা আমাদের সেনাপ্রধানকেই বোঝানো হয়েছে। তো এখন এই যে একটা কনফ্লিক্ট আমরা দেখছি, আবার আমাদের সেনাপ্রধান বলছেন তিনি অভিভাবকবিহীন, এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা মিনিং আছে, একটা মিনিং আছে। তো এই জিনিসগুলো দেখে প্লাস অনলাইনের ফোর্স বলেন, সরকারের মধ্যে থাকা ফোর্স বলেন, আবার এনসিপির মধ্যে যারা অনলাইন এনসিপি সরকার একটা টিম হিসেবে কাজ করছেন, তাদের প্রত্যেকের সরে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে, এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। ইভেন সরকারের ভিতরে থাকা উপদেষ্টা আসিফ, তিনি এই কথা বলতে পারেন কিনা সেটাও আসলে আমার জানা নেই, যে তিনি সেনাপ্রধানকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কি একটা বক্তব্য দিয়েছিলেন। অপরদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, তার মানে আমরা যদি দেখি এবিসি জামাত একটা গতকালকে থেকে তাদের অবস্থান থেকে সরে আসছে। তো সকল কিছু মিলিয়ে সেনাপ্রধানকে কি আসলে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে? নানান আয়োজন আছে, নানান বক্তব্য শুনছি আমরা, তবে আসলে সেনাবাহিনীর তরফ থেকে কোনো সরাসরি বক্তব্য না পাওয়ায়, সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়ায় একটা অস্পষ্টতা, অথবা অনলাইনে আসা নিউজগুলোর মাধ্যমে যারা যাদের অনুসারী সেখান থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া বা বিভাজন তৈরি হচ্ছে।
বাট দিন শেষে আমি মনে করি সেনাবাহিনী আমাদের অহংকার, সেনাবাহিনী আমাদের গর্ব, এবং জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে আমি এখন পর্যন্ত ব্যক্তিগত মতামত বারবার আমি বলছি যে তেমন কোনো কিছু আমার কাছে ওনার কথাবার্তায় মনে হয় নাই যেটা অ্যাগ্রেসিভ কোনো ইস্যু কাজ করছে। তারপরে সরকারের পয়েন্ট অফ ভিউতে বা আর্মির রুলস রেগুলেশন যদি সেখানে ওভারটেক হয়, সেটা হয়তো সেটার জন্য তিনি তার জবাবদিহিতা দিবেন। বাট পরিস্থিতি আসলে যেই ঘোলাটে আকার ধারণ করেছে, কেউ কেউ বলছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য আসলে একটা বিশাল ফোর্স তৈরি হচ্ছে, দেশি বিদেশি নানান চাহিদা, বহুত কিছু এখানে কানেক্টেড। এটা সার্বভৌমত্বের হিসাব আসলে কি ঘটছে, কোনো একটা পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি না পেলে মানুষের মনে বিভাজন তৈরি হবে, মানুষের মনে গুজব জায়গা করে নিবে। আশা করি একটা স্পষ্ট বিবৃতি আমরা কোথাও থেকে চাই, নির্ভরশীল একটা জায়গা থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস খুবই পুরনো পরিচিত পথে গেছেন। ভয় তৈরি করে একটা ভীতি আছে, সেই ভীতিটাকে সামনে রেখে তিনি তার অবস্থানকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন এবং নিজের দায় দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছেন। আমাদের এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে খুব বড় দায় প্রধান উপদেষ্টার আছে। এটা পরিস্থিতি বুঝতে ভুল করা, সেটা অনুযায়ী ঠিকভাবে রিয়্যাক্ট করতে পারা না পারা, এবং একটা ষড়যন্ত্রের আলাপ আছে, সেই ষড়যন্ত্রের অংশ হওয়া, সব কিছু মিলে প্রধান দায় তার। আজ বেশ অনেকগুলো রাজনৈতিক দল তার সাথে দেখা করেছে, যেগুলো সংখ্যার আকারে অত বড় নয়, তাদের সাথে দেখা করেছেন এবং দুটো বক্তব্য অ্যাটলিস্ট আমাদের সামনে এসছে, যেটা দেখে এটা মনে হবার কথা যে ঠিক পুরনো খেলাটা খেলছেন। কয়েকদিন আগেই তার দল এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম 1-11 ভয় দেখিয়েছিলেন। এবার ডক্টর ইউনূস আরও দুটো ভয় দেখাচ্ছেন। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ সেই জনিত কারণে যা করবে বলে বলা হচ্ছে, একটা হচ্ছে ভারত। দলগুলোর সাথে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি, বিখ্যাত রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না বলছেন যে ভারত সম্পর্কে কথা বলেছেন। মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি আলোচনা শুরু করেছেন এই বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে তিনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না, পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জন্য যা করবার দরকার সব তারা করছে। এই ছিল তার কথা। প্রধান উপদেষ্টা ওই নির্বাচনের কথা জানিয়েছেন, ওই কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুনের পরে যাবে না, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি বলছেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন এই কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ। তিনি আরও বলেন তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন তারা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবেন। এরপর মন্ত্রী পরিষদের, ইট ওয়াজ ফানি, মানে শিশুতোষ কাজ যেটা বলছি, সেই শিশুতোষ কাজের ব্যাখ্যা উনি এইভাবে দিয়েছেন। তিনি বলেছেন সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি হতাশ হয়ে পড়েন, সেই জন্য তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন এই নিয়ে অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে, সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন, কীরকম করে বাকিরা তাকে আটকেছেন, পদত্যাগপত্র লিখতে দেননি, লিখলে সেটা পাঠাতে দেননি এবং তাকে ধরে রেখেছেন। একটু অফ টপিক হলে একটা কথা বলে রাখা ভালো, ডক্টর ইউনূসের হাতে একটা ডেটারেন্ট ছিল, একটা মানে নিউক্লিয়ার ওয়েপনের মতো, যে আমি কিছু হলে কিন্তু নিউক্লিয়ার বোমা মেরে দেবো, এটা একটা ডেটারেন্ট। তো সেই ডেটারেন্টটা ততক্ষণ ডেটারেন্ট থাকে যতক্ষণ এটা ইউজ করা হয় না। প্রধান উপদেষ্টা তার সেই ডেটারেন্টটা ইউজ করে ফেললেন। মানে একটা গুজব ছড়িয়ে যাওয়া যে উনি পদত্যাগ করে ফেলতে পারেন, এটা দিয়েই সবার মধ্যে ভয় আসলো, সেটা নিয়ে সবাই খুবই তটস্থ হয়ে তাকে হাতে পায়ে ধরতে গেল। আর তিনি যখন স্বীকার করছেন তিনি এটা ব্যবহার করে ফেলেছেন, সেটা খুবই খুবই তার জায়গা থেকে আমি মনে করবো খুবই নেগেটিভ হলো। এটা আর ব্যবহার করা যাবে না। এবং এটা কেউ বলতেই পারেন যখন কারো হাতে এই ধরনের অস্ত্র আর থাকে না, তখন তিনি আবার হার্ড পাওয়ার প্রয়োগ করার দিকে যেতে পারেন। তিনি হার্ড পাওয়ার প্রয়োগ করার ক্ষমতা কতটুকু রাখেন বা আদৌ তার ইচ্ছা আছে কিনা, এগুলো আলোচনা আছে, সেদিকে পরে যাব। যাই হোক, তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কথা বলছেন। তিনি যে অনৈক্যের কথা বলছেন এটা যেমন সত্য, আবার দেশের কাঠামোর মধ্যে অনৈক্য তিনি নিজে তৈরি করছেন। আমরা আসবো সেই জায়গায়। এই বৈঠকগুলোর পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব কথা বলেছেন। তিনি এভাবে বলছেন, শফিকুল আলম বলছেন দেশ বড় যুদ্ধাবস্থার ভেতরে আছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবার পরে ডিস্টেবিলাইজ করার জন্য তারা সব রকম চেষ্টা করছে, এ থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা বলছেন বিভাজন থেকে উদ্ধার পেতে হবে এবং ঐক্যমত্য থাকতে হবে, সবাই একসঙ্গে বসাতে তিনি মনে সাহস পেয়েছেন। তিনি আরও বলেছেন সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধী অনুভব করবেন। শফিকুল আলম জানান যে সবাই নাকি তাকে গ্যারান্টি দিয়েছে, তারা তাদের পাশে থাকবেন, এই ধরনের তথ্য তিনি জানাচ্ছেন। এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো আওয়ামী লীগের জুজুর ভয়, এবং প্রধান উপদেষ্টা যে বলছেন তিনি সাহস পেয়েছেন সবাই বসাতে, তিনি তো বসতে চান নাই। তিনি তার কাছে নাকি এনাদের সাথে বসতে চেয়েছেন, আর এনসিপির সাথে চেয়েছেন, বিএনপির সাথে চান নাই, বা জামায়াতও যখন সর্বদলীয় বৈঠকের কথা বলেছে প্রাথমিকভাবে তারা সাড়া পান নাই। অথচ কত কি ঘটে যাচ্ছে, কত কি ঘটে গেল। সেই টিপিক্যাল, শুরুতে যে কথাটা বলেছিলাম যে এটা আমরা কতটুকু গ্রহণ করবো, টিপিক্যাল অস্ত্র। যেহেতু ভারত আমাদের উপরে তীব্র চাপ তৈরি করছে, এটা সত্য, এটা করছে, এটা নতুন করে যেটা বেড়েছে তা না। রেদার আমি মনে করি ভারতের চাপের পরিমাণ এখন অন্তত আগের তুলনায় খানিকটা কম। পাকিস্তানের সাথে তথাকথিত যুদ্ধ করতে গিয়ে তাদের যে চাপ তৈরি হয়েছিল, তারপর এক ধরনের তুলনামূলকভাবে তাদের মধ্যে কিছুটা নিষ্প্রভ ভাব আছে, চাপ তুলনামূলকভাবে এখন কম। ভেতরে কী হচ্ছে সেটা আরেক আলোচনা। আর বাণিজ্য নিয়ে যা হয়েছে ডামাডোলের মধ্যে, এটা খুব অবিশ্বাস্য বা অভাবনীয় কিছু না। বাংলাদেশও একই ধরনের পদক্ষেপ আগে নিয়েছিল, এতে আমাদের কিছু প্রবলেম আছে, কিন্তু এটা খুব র্যাডিক্যাল কিছু, এটা একেবারে অপ্রত্যাশিত কিছু তা না।
আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একেবারে যুদ্ধাবস্থা হয়ে গেছে, তারা ডিস্টেবিলাইজ করতে চাইছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলেও ডিস্টেবিলাইজ তারা করার চেষ্টা করেছিল, এখন এটা বাড়তে পারে খানিকটা। তো সরকার যখন এই কাজগুলো করেছে, সরকারকে এগুলো তার মতো করে ম্যানেজ করতে হবে। এখন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল, তাদের কর্মকাণ্ড সহ সব কিছুর বিরুদ্ধে পুলিশি এবং আইনি ব্যবস্থা নেওয়া তাদের জন্য খুবই সম্ভব। তারা সেটা করতেই পারেন যে কোনো সময়ে, যে কোনোভাবে তারা সেটা করুন, তাদের সে ক্ষমতা আছে। এগুলো আসলে কেন সামনে আনা হলো? শুরুতে যেটা বললাম, সরকার এখন খানিকটা বেকায়দায় আছে বলে মনে হয়। কারণ প্রধান উপদেষ্টা যে বলছি, উনি যে কাজটা করে ফেলেছেন, এটা দুটো অপশন আমি বহুবার বলেছি। একটা হলো তিনি অতি চালাকি করতে গেছেন, আর একটা হলো তিনি শিশুতোষ একটা সিদ্ধান্ত নিচ্ছেন, মান অভিমান করে অভিমানী বালকের মতো সিদ্ধান্ত নিতে গেছেন। কোনোটাই আসলে ভালো না, কোনোটাই ভালো না। এরকম সময় এরকম দায়িত্বে থাকা একজন মানুষ শিশুতোষ আচরণ যেমন করতে পারেন না, আবার তিনি এটাকে নাটকের মতো করে অতি চালাকি করে এই নাটকটা তৈরি করলেন, সো দ্যাট সবাই হন্তদন্ত হয়ে এসে তাকে থামায় এবং তিনি যা যা করতে চান সব কিছু তাকে করার মতো ব্ল্যাঙ্ক চেক দেয়। সেটা একটা এক্সপেকটেশন থাকতে পারে, এটাও ভালো না। তো এখন এই প্রেক্ষাপটে তিনি যখন আসলেন, তিনি এখন চাইছেন সবাই তার প্রতি আগের মতো করে থাকুক। আমি বিশ্বাস করি এবারকার এই ঘটনার পর তিনি তার অবস্থান হারিয়েছেন এবং সেটা হারানো উচিত। উনি তার জায়গা থেকে, তিনি তার পরিষদ সবাই মিলে কে কাকে কতটুকু ইনফ্লুয়েন্স করেন, কি করেন না করেন, এগুলো দেখার সময় আর নাই। এটা যেহেতু প্রধান উপদেষ্টা, প্রধান ব্যক্তি, তাকেই এগুলোর দায় দায়িত্ব নিতে হবে। এটাই নিয়ম। তিনি প্রধান ব্যক্তি, তাকে এগুলোর দায় দায়িত্ব নিতে হবে। দেশের মধ্যে বরং ওই যে ঐক্যের কথা বললো, দলগুলোর মধ্যে বিভাজনের কথা বললো, এটা ভুল না। আমরা 5 আগস্টের পর থেকে দেখছি এক দলের সাথে বা চিন্তাগত দিক থেকে বিভিন্ন রকম লোকজন নানান রকম কালচারাল ফাইটে, আইডিওলজিক্যাল ফাইটে নেমে পড়েছেন। প্রথম দিন থেকে এই আলাপটা করছিলাম যে এটা ঠেকানো দরকার, এটা ঠেকাতে পারলেই তখন আমরা আসলে ওয়েলফেয়ারের রাজনীতির কথা বলতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি, বাট খুব আনএক্সপেক্টেডলি না, এটা হয়তো হবারই কথা ছিল, এটা ঘটেছে। সো এই অনেক কথা ছিল, এটা নতুন করে তো কিছু না, এটা একেবারেই নতুন করে কিছু না। বরং আমরা যদি এই সন্দেহ করি এনসিপি সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিএনপির সাথে যে সংঘাতে জড়িয়েছে, এর সাথে সরকারের ইন্ধন আছে, আমরা তো সেটা বলতেই পারি। কারণ এই সরকার এনসিপির উৎস, আমরা এভাবে যদি বলি, এনসিপির খুবই প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এটা সরকার। এই সরকারেরই দল হচ্ছে এনসিপি। সো এনসিপি ইশরাক ইস্যু থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সাথে যে সংঘাতের পরিস্থিতিতে গেছে, সেই সংঘাতের পরিস্থিতিতে যাওয়াটা তো সরকারের প্রেসক্রিপশনে না, কিভাবে বলবো, সেই বিভাগ তারা তৈরি করছেন। এর সাথে আমরা এটা যোগ করতে চাই, সাম্প্রতিক সময়ে বিশেষ করে সেনাবাহিনীর সাথে যে পরিস্থিতি প্রাথমিকভাবে তার সরকারের দিক থেকে তৈরি করা হয়েছে একজন নিরাপত্তা উপদেষ্টাকে যে কোনো কিছু করার পারমিশন দিয়ে, সেটা দায়িত্ব তাদের। বিএনপির সাথে একই কথাই বলবো যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা সত্যিকার অর্থে যদি মনে করে যে আমরা এখন মাঠে নেমে যাবো সরকারকে চাপ দেওয়ার জন্য, সেটা তারা কীভাবে সামলাবেন আমি জানি না। সো এইরকম শক্তিশালী একটা দলকেও ধীরে ধীরে রাস্তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে নির্বাচন চাওয়ার জন্য। প্রত্যেকটা তার জায়গা থেকে হচ্ছে, তাদের জায়গা হচ্ছে। মূল জায়গা যে বিভেদ, এটা সরকার তৈরি করছেন এবং এই সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস তৈরি করছেন, আমরা এভাবেই বলবো। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি, আমি এটাকে সিরিয়াসলি এন্ডোর্স করি। 3টা শক্তি, সরকার, প্রধান দল বিএনপি এবং সেনাবাহিনী। তাত্ত্বিক আলাপ করছি না, সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশে ঠিক সরকারের ইন্টিগ্রাল পার্ট, এভাবে আমরা বলবো না। তো এই 3টা শক্তির মধ্যে যদি ঐক্য ঠিকঠাক মতো না থাকে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তারা একটা ভারসাম্যের পয়েন্টে পৌঁছতে না পারেন, আমাদের কপালে খারাপই আছে। এবং এটা পৌঁছার চেষ্টা দূরেই থাকুক, ডক্টর ইউনূসের সরকার সেই চেষ্টা ধ্বংস করেছেন, নষ্ট করেছেন। যেসব স্টেটমেন্ট দিয়েছেন, যেভাবে দিয়েছেন এবং দলের সাথে যেভাবে বিহেভ করছেন, তাতে এটা খুব ক্লিয়ার। ওনারা মনে করছেন ওনারা শক্তি প্রয়োগের পথে হাঁটলেই ভালো করবেন। এবং আমি জানি না বিদেশিরা কে তাদেরকে কী ধরনের সাপোর্ট বা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, ভারত তো দিচ্ছে না, আমেরিকা কতদূর দিচ্ছে, কি বলছে, রিয়ালি ডোন্ট নো। তবে আমাদের একটা কথা মনে রাখা দরকার আছে, আমেরিকা সরে গেলেও শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে থাকা থেকে ভারতের চাপে শেখ হাসিনার মতো লোকে ফেলে দেওয়া গিয়েছিল, এই দেশের মানুষজন সেটা করেছিল। সুতরাং আমি জানি না সরকারের ক্ষমতার ভিত্তি কী দেখে তারা মনে করছেন তারা এসব করে পার পেতে পারেন, আমি জানি না, কিন্তু ওনারা এটা করছেন। কিছু জুজুর ভয় সামনে এনে ভারত বা আওয়ামী লীগ অতি পুরনো, এগুলো অতি ব্যবহার, এগুলো জীর্ণ, এগুলোর ভোঁতা অস্ত্র, এগুলো ব্যবহার করে প্রতিবার সবসময় বা 1-11 জন নাহিদ ইসলাম যেভাবে করছেন, সব একসাথে এনে এগুলো নিয়ে সবাইকে ব্যস্ত করে দিয়ে তোমরা সবাই এক হয়ে যাও, আমি যা ইচ্ছা তাই করি, ওটা আর হবে না। ওই সব অস্ত্র দিয়ে কাজ হবে না। এবং আমরা মনে করি সরকারের এই ধরনের কনস্ট্যান্ট ম্যানুফ্যাকচারের জন্য এই ভীতি সামনে আনা ব্যর্থ অস্ত্র। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছিল, ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই পুরো পরিস্থিতি এখন রিভার্স হয়ে গিয়েছে। যেটিকে আমরা নাটক বলেছিলাম, পুতুল নাচ বলেছিলাম, ঠিক সেটি এখন একটা রীতিমতো থ্রিলার এবং একটি অ্যাকশন মুভিতে পরিণত হয়ে গেছে। এবং সেটা কীভাবে একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি পদত্যাগ করতে পারেন, এই কথা বলার পরে রাতারাতি কিছু পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম। অনেকের মুখোশ খুলে গেল, অনেক ব্যক্তি সামাজিক মাধ্যমে এসে আনন্দ প্রকাশ করলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন, অনেকে নানা রকম কটূক্তি করলেন, এয়ারপোর্ট বন্ধ, ওখানে যাওয়া যাবে না, আটকাতে হবে, এটা নানা রকম কথাবার্তা। আবার অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ অবলম্বন করে তিনি বলার চেষ্টা করলেন অনেকে যে তাকে আমরা আরও অনেক দিন চাই, 5 বছর চাই, 6 বছর চাই। রাজনীতিবিদদেরকে দেখেছি, এক গ্রুপ খেয়েছে, আর এক গ্রুপ খাওয়ার জন্য উৎপেতে বসে আছে, তারা ইতিমধ্যেই খাচ্ছে, এটাকে আরও বেশি করে খাওয়ার জন্য উৎপেতে বসে আছে।
এবং এরকম ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময়টাতে 13,000 না 14,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেছে। এবং এটা নিঃসন্দেহে এনসিপির ছেলেরা এই কাজটি করেনি। শেয়ার মার্কেট থেকে এ যাবৎকালে এর আগে নাকি 80,000 কোটি টাকা গেছে, আবার গেল 13,000 না 15,000 কোটি টাকা। অলমোস্ট এই গত 9 মাসে 1 লক্ষ কোটি টাকা যে শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেল। এই 1 লক্ষ কোটি টাকা মানে আওয়ামী লীগ 15 বছরে যদি 1.5 লক্ষ কোটি টাকা বা 1,20,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুট করে থাকে বা লুট হয়ে থাকে আওয়ামী লীগের জমানাতে, আওয়ামী লীগের কুশীলবদের দ্বারা, ঠিক 9 মাসে দেখা গেল যে প্রায় 1 লক্ষ কোটি টাকা সেই আলাদিনের সেই মানে 40 মানে যে চোর আছে আলাদিন এবং 40 চোর, সেই 40 চোরের সেই চুরির ঘটনাকে রীতিমতো হার মানিয়েছে। যেভাবে একজন উপদেষ্টার এপিএস 350 কোটি টাকা অল্প কয়েকদিনে লুটপাট করেছে, তো সেই অল্প কয়েকদিন লুটপাট করতে গিয়ে সবাই চিন্তা করেছে যে যদি শেখ হাসিনার সেই পিয়নের মতো 15 বছর সময় পেত তো প্রায় 9,000 কোটি টাকা সে লুটপাট করতো। তো একইভাবে গত 9 মাসে শেয়ার মার্কেট থেকে যদি 1 লক্ষ কোটি টাকা চলে যায় তাহলে 15 বছর কতদিন চলে যাবে? এখন এই যে টাকাগুলো চলে গেছে, এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস তার যারা লোকজন রয়েছেন কিংবা তার যে রাজনৈতিক দল এনসিপি, তারা এই শেয়ার মার্কেট লুটপাটের সাথে জড়িত নয়। এবং এই শেয়ার মার্কেট লুটপাটের সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত নয়, এখন নেই, তারা কেউ নেই। জামাত তো শেয়ার মার্কেট এই সমস্ত কাজেই যায় না, তাহলে কারা এই কাজটি করলো? এবং এগুলো নিয়ে পত্রপত্রিকায় কিন্তু সিরিজ অফ রিপোর্ট আসছে। এই গেল এক। 2 নম্বর হলো যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে যারা খুব বড় স্বপ্ন দেখেছিলেন, আওয়ামী লীগের লোক, জামাতের লোক নয়, বিএনপির লোক, অনেকে কিন্তু তাকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্ন রীতিমতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এর কারণ হলো এই ঘটনার পর জনাব ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে যে কথা এসেছে সেটা হলো যে তিনি প্রথম দিন থেকেই সরকারকে সহযোগিতা করে আসছেন এবং সরকারের প্রতি তার এই সহযোগিতা অব্যাহত থাকবে। একেবারে স্পষ্ট ভাষায় তিনি সংক্ষেপে এই কথা বলে দিয়েছেন এবং তিনি কার্যত সরকারের প্রতি যাকে বলা হয় আনুগত্য দেখিয়েছেন। এবং এই আনুগত্য জানাতেন আনুগত্য নয়, এই কারণ হলো তিনি এই যে দরবার আয়োজন করেছেন, এই দরবার আয়োজন করা, তার বক্তব্য দেওয়া ইত্যাদি নিয়ে সরকারের যারা সমর্থক তারা জনাব ওয়াকারুজ্জামানের সমালোচনা করে তার 14 গোষ্ঠী উদ্ধার করেছেন। তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন, তিনি সরকারের বিরুদ্ধে করেছেন, তিনি সীমা অতিক্রম করেছেন, তিনি এই কাজ করতে পারেন না। তিনি গত 15 বছর কোথায় ছিলেন? তিনি তো কখনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেননি। তিনি ভারতকে যে করিডোর দেওয়া হয়েছে, তিনি বা তার যারা সহকর্মী রয়েছেন ব্রিগেডিয়াররা, তখন তারা কোথায় ছিলেন, কেন বলেননি? এখন আমেরিকার কথায় বা জাতিসংঘের কথায় যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে, এটা দেশের প্রয়োজনে, রোহিঙ্গাদের প্রয়োজনে, কৌশলগত কারণে দেওয়া দরকার। এবং এখানে সিকিউরিটি লেভেল অর্থাৎ এখানে আমাদের জাতীয় নিরাপত্তার যে লেভেলটা রয়েছে, এটা জনাব খলিলুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ে, অভিজ্ঞতা নিয়ে যেভাবে বোঝেন, বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম কেউ নেই এই জিনিসটা বোঝার মতো, এরকম একটা ন্যারেটিভ সরকারের পক্ষে যারা সমর্থক তারা কিন্তু তুলে ধরেছেন। এবং জানাতেন লোক নয়, বাংলাদেশের যে সকল খুব নাম করা অধ্যাপক রয়েছেন, সিকিউরিটি বিশেষজ্ঞ রয়েছেন, তারা বক্তব্য দিয়ে বলেছেন যে এখন সেনাপ্রধান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তারা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে জনাব খলিলুর রহমানের যে এক্সপার্টিস রয়েছে, সেক্ষেত্রে তার সমকক্ষ তো দূরের কথা, তার ছাত্র হওয়ার মতো যোগ্যতা তাদের নেই। অর্থাৎ এতে করে জনাব ওয়াকারুজ্জামানকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হলো, রীতিমতো অপমান করা হলো, লাঞ্ছনা দেওয়া হলো এবং তাকে বলা হলো যে তোমার সাহায্য এবং সহযোগিতা যেটা নিয়ে তুমি গর্ব করো এবং তুমি মনে করো যে তুমি সাহায্য এবং সহযোগিতা উইথড্র করে নিয়ে গেলে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না, সেটাকে আমরা থোড়াই কেয়ার করি। এইভাবে দেশের ভেতরে এবং দেশের বাইরে একটা যাকে বলে বাক যুদ্ধ ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে গড়ে তোলা হলেও, এবং তার প্রেক্ষিতে জনাব ওয়াকার এবং তার যারা লোকজন রয়েছেন কোনো প্রতিক্রিয়া না দেখে সিম্পলি বললেন যে তারা সরকারকে সমর্থন করেন, অতীতে যেভাবে করেছেন এখনও করেন এবং আগামীতে করবেন। গেল এই পার্ট। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে সরকার সমর্থক পত্রপত্রিকাগুলো রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে এবং তাদেরকে আমরা সবাই জানি যে কোন কোন পত্রিকাগুলো, কোন কোন ব্যক্তিগুলো যারা সমাজের একটা লেভেলে তারা অবস্থান করছেন এবং এখানে পরস্পর বিরোধী লোকজন, তারা সবাই একসঙ্গে একই সুরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানালেন। যেমন ধরুন প্রথম আলোর মতিউর রহমান কিংবা ডেইলি স্টারের মাহফুজ আনাম, তার সঙ্গে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, অর্থাৎ প্রথম আলোর মতিউর রহমান আর মাহফুজ আনাম হলো ডেইলি স্টার, এই দুইটি পত্রিকা আর আমার দেশ, এদের সম্পর্ক বিপরীত মেরু, দা কুমড়ার। আর ব্যক্তি হিসেবে মাহফুজ আনাম মতিউর রহমানের সঙ্গে মাহমুদুর রহমানের সম্পর্ক অহিনুকুল। আবার যদি ধরেন আপনি পিনাকি ভট্টাচার্য, সরকারের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় বান্ধব, তো তার সঙ্গে প্রথম আলোর ডেইলি স্টারের যে সম্পর্ক সেটাও এরকম ডাকুমের সম্পর্ক। কিন্তু এইবার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আমি পদত্যাগ করতে পারি, এই কথা যখন ছড়িয়ে পড়লো, তখন বিশাল এক আবেদন যাকে বলা হয় জানালেন মাহফুজ আনাম সাহেব যে ইউনূস ভাই আপনি যাবেন না, আপনি যেতে পারেন না। আর অন্যান্য যারা আছেন, পিনাকি সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন, তারা তো তাদের স্বভাব সুলভ ভঙ্গি অনুযায়ী ওয়াকারুজ্জামান থেকে শুরু করে ভারত, দিল্লি এবং আওয়ামী লীগ, বিএনপি, সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে
এমনকি তারেক রহমান সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করে এই কয়দিনে একেবারে সর্বনাশ করে দিয়েছেন। এরপরে যেটি হলো যে মাহমুদুর রহমান সাহেব অর্থাৎ দিল্লি এবং স্টার বলতে যেটাকে বোঝা হয় ডেইলি স্টার, তারাও এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছেন। আর অন্যদিকে মাহমুদুর রহমানের আমার দেশ, তিনি স্পষ্টতভাবেই কতগুলো কথা বলেছেন। তিনি গত কয়েকদিন ধরে সরকারের সমালোচনা করছিলেন, আমি যেমন সরকারের সমালোচনা করি, তো তিনিও ঠিক সেইভাবে দেখলাম যে এই সরকারের যে ব্যর্থতাগুলো রয়েছে, সেই ব্যর্থতা নিয়ে এই সরকার আসলে সামনে এগোতে পারবে না, বা এই সরকার যেভাবে একটার পর একটা ব্যর্থতা দেখে আইন শৃঙ্খলা রক্ষা করা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে অন দ্য লং রানে এই সরকার ভালো কিছু করবে এইরকম যাকে বলা হয় কোনো সম্ভাবনা জনাব মাহমুদুর রহমান দেখছেন না, এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল। এর ফলে অনেকেই কিন্তু ধরে নিয়েছিল যে মাহমুদুর রহমান সাহেব হয়তো সরকারের সমালোচক হয়ে উঠেছেন। কিন্তু এই ঘটনার পর অর্থাৎ যখন তিনি ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করতে পারেন বা করবেন, তখন মাহমুদুর রহমান সাহেব সরাসরি ডক্টর ইউনূসের পক্ষ অবলম্বন না করেও তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তিনি এবং অধ্যাপক শহীদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক এবং যাকে বলা হয় মিলিটারি এক্সপার্ট, এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক উপদেষ্টাও ছিলেন, সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তো যাই হোক, তো তারা সরাসরি সমালোচনা করলেন, এবং মাহমুদুর রহমান সাহেবের যে সমালোচনা এটি ছিল ক্ষুরধার। তিনি সরাসরি বললেন যে আপনারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করছেন, করিডোর দেবেন না, বন্দর দেবেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু এই বন্দর তো ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল, ভারত এটা অনায়াসে তারা ব্যবহার করতে বন্দর। তারপরে ভারতকে করিডোর দেওয়া হয়েছিল, এবং জেনাতেনা করিডোর না, সেখানে ভারত এখান দিয়ে রেলপথ দিয়ে, তারপরে এখান দিয়ে রাস্তা দিয়ে, নৌপথ দিয়ে, তাদের সামরিক সরঞ্জামাদি, যুদ্ধ সরঞ্জামাদি তারা এই বাংলাদেশে ভূমি ব্যবহার করে তাদের অন্য জায়গাতে নিয়ে যেতে পারবে। তো তখন আপনারা কি করেছেন? এখন আমেরিকান অস্ত্র যদি করিডোর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে মায়ানমারে যায়, তাতে সমস্যাটা কি? এইরকম যে ডাইরেক্ট যে চ্যালেঞ্জ, এইরকম চ্যালেঞ্জ বাংলাদেশে বসে একমাত্র মাহমুদুর রহমান সাহেবের পক্ষে দেওয়া সম্ভব, এবং তিনি সেটা দিয়েছেন। অন্যদিকে যেটা হলো, সেটা এই মুহূর্তে বিএনপি যে হার্ড লাইনার হিসাবে তারেক রহমানের একেবারে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাকে মনে করা হয়, এবং যিনি মির্জা ফখরুলের জায়গাতে অভিষিক্ত হবে জনাব সালাউদ্দিন সাহেব, তো তাকে নানাভাবে ট্যাগ দিয়ে তার যে ক্ষমতা, তার যে চলাফেরা এবং তার যে ব্যক্তিগত জীবন, এটি রীতিমতো হারাম করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপি বিরোধী শক্তি তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই সরকারের পক্ষে যারা লোকজন রয়েছেন তারা, অর্থাৎ তিনি রয়্যাল লোক, তিনি দুর্নীতিবাজ, তিনি সালামের লোক, এরকম নানা রকম কথাবার্তা, তিনি ওর কাছ থেকে টাকা নেন, এর কাছ থেকে টাকা নেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে তিনি রয়ের পক্ষে কাজ করছেন। ভারতে তিনি প্রাসাদোপম অবস্থাতে ছিলেন, এবং এর সঙ্গে জামাত শিবিরে যারা লোকজন আছেন তারা, তার সঙ্গে সঙ্গে অনেকেই প্রকাশ্যে অবস্থান নিয়েছেন, এবং তাকে এভাবে রয়ের ট্যাগ যখন দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়টাতে এই নিউজটিকে মূল ধারার গণমাধ্যমে এনে যেন মাহমুদুর রহমান বললেন যে সালাউদ্দিনকে তুলোধনা করা হচ্ছে ফেসবুকে। এটাও যেন সালাউদ্দিন এবং বিএনপির জন্য, রাজনীতির জন্য এই মুহূর্তে একটা রীতিমতো বোম ব্রাস্টিং। এবং অন্য যে নিউজটি মাহমুদুর রহমানের পত্রিকা করেছেন, আমি যখন এই শিরোনামটি দেই, আজকের এই যে শিরোনামটি দেই, এটা মূলত গতকালে আমি শিরোনামটা দিয়েছি। তো আমি যে সময়টাতে শিরোনামটা দেই, ঠিক সেই সময়টাতেই মাহমুদুর রহমান সাহেবের তার ঘণ্টাখানিক পরে আমি নিজে নিজে শিরোনামটা লিখে আই ওয়াজ ওয়েটিং যে আমি আজকে এটা রেকর্ডিং করবো। কিন্তু আজকে এসে দেখলাম যে তার একটা যে নিউজ, আমার দেশে যে অনলাইন পোর্টাল রয়েছে, সেই অনলাইন পোর্টালে তিনি স্পষ্টভাবে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে জাতিসংঘ আছে, তার পক্ষে ইইউ রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, আমেরিকার একেবারে গ্রিন সিগন্যাল রয়েছে, কাজেই তাকে সরানো এত সহজ নয়। এবং এটা সত্য, এটাই আমিও নিজে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে এর কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইইউ ইতিপূর্বে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যেভাবে তার পক্ষে দাঁড়িয়েছে, এবং যেভাবে তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে যে তিনি তার সংস্কার কার্যক্রম চালাতে পারেন অনির্ধারিত সময় পর্যন্ত, নির্বাচনে কোনো কথাবার্তা তারা বলেনি, তারা সংস্কার নিয়ে কথাবার্তা বলেছে। তো ইউর মতো একটা সংগঠন যেভাবে তার পক্ষে অবস্থান নিয়েছে, ইট ইজ আনপ্যারালাল। এরপর তার পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ, এটা আমরা সবাই জানি, এবং এখানে খলিলুর রহমান বলেন, তার নিজের ব্যক্তিগত রিলেশন বলেন, আমেরিকান কানেকশন বলেন, জাতিসংঘ তার পক্ষে আছে। এবং সেই জায়গাটিতে নির্বাচন বা অন্য যে কোনো জায়গায় বিএনপির পক্ষে কথা বলার চেয়ে জাতিসংঘ এখন আকার ইঙ্গিতে যে কথাগুলো বলছে, সেটা আলটিমেটলি আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে যাকে বলা হয় অলৌকিকভাবে হোক বা কাকতালীয়ভাবে হোক যে কাণ্ডটি করেছে, সেটা তারা যে নিয়মিত প্রেস ব্রিফিং করে, সেই প্রেস ব্রিফিংয়ে যখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, সেখানে যারা মুখপাত্র ছিলেন, যিনি ছিলেন, তো তিনি বেশ বিরক্ত হয়েছেন, এবং বিরক্ত হয়ে তিনি সেই সকল কথা বলেছেন যে সকল কথা আওয়ামী লীগের জমানায় বলা হতো যে বাংলাদেশের জনগণ যা চাইবে তাই হবে। এখন জনগণ কি চাইবে? এখানে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে তিনি এখানে আছেন জনগণের চাহিদা মতো বা জনগণের পছন্দে, তিনি এখানে আছেন জনগণের কথা মতো, জনগণ না চাইলে তিনি চলে যাবেন। তারপর তিনি তার উপদেষ্টা মণ্ডলী গত কয়েকদিন যাবত যেটা বলার চেষ্টা করছে, সেটি হলো যদি দায়িত্ব পালনে তিনি বাধাগ্রস্ত হন, সেখানে বিএনপিকে ইন্ডিকেট করেছেন, সেনাবাহিনীকে ইন্ডিকেট করেছেন, সেক্ষেত্রে এই গত কয়েক মাসে যা কিছু হয়েছে সব কিছু তিনি জনগণের কাছে প্রকাশ করে দিয়ে তারপর জনগণের
ইচ্ছা বা অভিপ্রায় অনুযায়ী তিনি চলে যাবেন। দেখেন কথার প্যাচগুলো দেখেন। তিনি চলে যাবেন বলেননি, তিনি বলেছে এই কথাগুলো আগে জনগণের কাছে বলবে, তারপরে জনগণ যদি তার সপক্ষে রাস্তায় নেমে আসে, সবাই যদি বলে ইনুস ভাই জিন্দাবাদ, ইনুস ভাই থেকে যান, তাহলে তিনি আর যাবেন না। আর যদি জনগণ রাস্তায় না নামে তখন তিনি হয়তো চলে যাবেন। এভাবে তিনি একটা প্যাচ লাগিয়ে দিয়েছেন। তার অন্যতম রাইট হ্যান্ড, দক্ষিণ হস্ত, সেটা হলো অধ্যাপক আলী রিয়াজ সাহেব। তিনিও যে কথাটি বলেছেন, এবং আলী রিয়াজ এখন বলতে গেলে তার সকল কাজের কাজই, তার রাজনীতি, তার দল, তার সরকার পরিচালনা, তার সেই সংবিধান প্রণয়ন করা, তারপরে তার যে ঐক্যমত্য কমিশন, সব কিছুগুলো তো তিনি পরিচালনা করছেন, এবং এই যে বিএনপির সঙ্গে যে সর্বশেষ বৈঠক হলো সেখানে তিনি উপস্থিত ছিলেন। তো আলী রিয়াজ সাহেবও কিন্তু একটা গ্রিন সিগন্যাল নয়, একটা রেড সিগন্যাল দিয়েছেন বিএনপির জন্য, যে তিনি খুব দ্রুত জনগণের নিকট প্রকাশ করবেন যে কোন কোন বিষয়ে বিএনপি বা রাজনৈতিক দলগুলো, এখানে তো রাজনৈতিক দল বলতে বিএনপি, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেননি, জনগণকে তিনি সম্পৃক্ত করবেন। এটাও যাকে বলা হয় বিএনপির জন্য একটা থ্রেট। এখন এই যে ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা এবং এর সঙ্গে প্রচণ্ডভাবে চীন এবং রাশিয়া, পাকিস্তানি 3টি দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন। আর বিপরীতে জনাব ওয়াকারুজ্জামান, তার সঙ্গে যদি সেনাবাহিনী থাকেন, আর বিএনপির সঙ্গে যারা আছেন সহযোগী সহ বিশাল একটা সমর্থক গোষ্ঠী, কর্মী বাহিনী, লক্ষ নয় কোটি কর্মী বাহিনী আছে, যারা বিএনপির কথা মতো সারা বাংলাদেশ অচল করে দিতে পারে 1 ঘন্টার মধ্যে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।